এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুটো ভাগ পাবো। একটা হচ্ছে কমিউনিকেবল আর একটা হচ্ছে নন কমিউনিকেবল। কমিউনিকেবল ডিজিজ কি কি? যে ডিজিজ একটা লোক থেকে আর একটা লোকে স্প্রেড করে যেতে পারে সেগুলো কমিউনিকেবল। এক্সাম্পল, ফ্লু। ফুড ভ্যাকুলসের মধ্যে ফ্যাগোসাইটোসিস করবে মাইক্রোবসদের, এটা মাইক্রো, এটা ধরো লিউকোসাইট, একে এনগালফ করলো, এনগালফ করে কী করলো, একটা ফুড ভ্যাকুল তৈরি করলো। ফুড ভ্যাকুলের ভেতর কী করবে, এটা যদি মাইক্রো হয় এটাকে এরকম বিভিন্ন টুকরোতে ভেঙে দেবে। ইনহেরেন্ট মানে যেটা তুমি জন্ম থেকেই তুমি নিয়ে এসছো, ওই যে জেনেটিক ফ্যাক্টরস যেটা বলেছিলাম একদম প্রথমে, জন্ম থেকেই তুমি এগুলো নিয়ে এসছো, এই ইমিউনিটিটা তোমার মধ্যে আছে। ইনহেরেন্ট এটা জিন রেগুলেটেড ইমিউনিটি। আর স্টুডেন্টস, ওয়েলকাম টু B2S একাডেমি। আজকে আমরা তোমাদের নিট সিলেবাস এবং ক্লাস 12 বোর্ডসের জন্য একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। তো হেলথ অ্যান্ড ডিজিজ এই দুটো কথা কি আমাদের একটু বুঝতে হবে। হেলথ আর ডিজিজ, সুস্থতা আর অসুস্থতা। হেলথ যদি আমরা বলতে চাই যে হেলথ কাকে বলবো বা ডেফিনেশন অ্যাকচুয়ালি কি, এইটা প্রাচীন গ্রিক ফিলোসফার হিপোক্রেটাস বলেছিলেন যে হেলথ ইজ নাথিং বাট ব্যালেন্স অফ বডি অ্যান্ড মাইন্ড। মন আর দেহের মেলবন্ধনকে আমরা কি বলবো, সুস্থতা বলবো, ব্যালেন্স অফ বডি অ্যান্ড মাইন্ড। এই ব্যালেন্স অফ বডি অ্যান্ড মাইন্ড অনেক ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করে, কিন্তু সেই ফ্যাক্টরসগুলো কি কি সেটা হিপোক্রেটাস খুব ক্লিয়ারলি বলেননি, আর বললেও সেগুলো অনেকটা আর কি বিতর্কিত আজকের দিনে, কারণ বুঝতেই পারছো এটা অ্যারাউন্ড দ্য টাইম অফ লাইক 5th BC এরকম সময়কার ঘটনা, কনসেপ্ট আর কি। তো এই ফ্যাক্টরসগুলোতে উনি অনেক ফ্যাক্টরস বলেছিলেন। ইমোশন তার মধ্যে একটা ফ্যাক্টর উনি বলেছিলেন, তার মধ্যে ছিল ডিভাইন ব্লিস বা মানে ঐশ্বরিক আশীর্বাদ, এই সমস্ত বলেছিলেন। কিন্তু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস উনি বলেছিলেন যেটা সায়েন্সে আজও ইম্পর্টেন্ট। কি কি বলেছিলেন? বলেছিলেন যে হেলথ ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার, মানে কি জেনেটিক। আর কি বলেছিলেন? আর বলেছিলেন যে হেলথ আরও কিছু ফ্যাক্টরসের ওপর, লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করে, হাউ ইউ লিড ইউর লাইফ এর ওপরে ডিপেন্ড করে। আর কিসের ওপরে ডিপেন্ড করে? কিছু আননোন ফ্যাক্টরস। উনি বলেছিলেন যে ওই মানে অশুভ শক্তি বা ইভিল ফোর্সেস, তো সেসব আমরা নেব না। আমরা হিপোক্রেটাসের থিওরি থেকে 3টে পয়েন্ট নেব। কি কি পয়েন্ট নেব হচ্ছে, তো 3টে জিনিস নেব। কি কি নেব? উনি কি বলেছিলেন? ট্রান্সমিটেড ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার বা প্যারেন্ট টু অফস্প্রিং, মানে ইট ইজ আ জেনেটিক ফ্যাক্টরস আছে। আর কি? লাইফস্টাইল, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই শুনবে এখন লাইফস্টাইল ডিজিজেস বা লাইফস্টাইল রিলেটেড ইস্যুস। আর বলেছিলেন ইভিল ফোর্সেস, যেটা কি না পরবর্তীকালে থ্যাঙ্কস টু রবার্ট হুক অ্যান্ড অ্যান্টন ভন লিউয়েনহক আমরা বুঝতে পেরেছিলাম যে ইভিল ফোর্সেস কিছুই না, মাইক্রো অর্গানিজমস। এরাও হেলথ ডিটারমাইন করে। কিভাবে করে দেখো, some people are blessed with good genetics. Good genetics মানে both their parents have certain proteins or enzymes in their body which makes them resistant to a lot of different kind of infections. ঠিক আছে, সেগুলো যদি তাদের অফস্প্রিং পায় তো তার জেনেটিক কনস্টিটিউয়েন্ট ভালো বলে ধরে নেব। নেক্সট আমরা কি পাচ্ছি? লাইফস্টাইল।
তুমি এক্সারসাইজ করবে, ডিসিপ্লিন থাকবে, ভালো থাকবে, না করলেই অনেক ডিজিজ হবে। আর কি মাইক্রো অর্গানিজমস, এইটা কারুর কন্ট্রোলে নেই, বাট এই মাইক্রো অর্গানিজমসদের জেনারেলি তুমি তোমার ইমিউন সিস্টেম দিয়ে রেজিস্ট করতে পারো। এই তো গেল হেলথ। তাহলে ডিজিজ কি? দেখো, ডিজ মানে যখন তোমার শরীর অ্যাট ইজ নেই বা আরামে নেই বা স্বাভাবিক অবস্থায় নেই, সেটাকেই আমরা বলবো ডিজিজ। তাহলে ডিজিজ কিসের জন্য হতে পারে? ডিজিজও কিন্তু এই তিনটে ফ্যাক্টরের ওপরে হয়, রাইট? জেনেটিক ফ্যাক্টরস, যেমন অনেক বাচ্চা জন্মায় উইথ ক্লাইনিফেল্টার সিনড্রোম, ডাউন্স সিনড্রোম, ঠিক আছে, বা দে আর বর্ন উইথ সার্টেন fragments of DNA which do not code for essential enzymes needed for metabolism। যেমন তাদের মধ্যে ধরো রেনিন তৈরি হয় না, বা তাদের মধ্যে হয়তো ধরো ল্যাকটোজ তৈরি, মানে ল্যাকটেজ যে এনজাইমটা সেটা তৈরি হয় না, ল্যাকটোজ মেটাবলিজম হয় না ভালো করে। তো এগুলোও কিন্তু জেনেটিক ফ্যাক্টরস উইচ ক্যান লিড টু ডিফারেন্ট ডিজিজেস। লাইফস্টাইল তো অবশ্যই, অবশ্যই তুমি জাঙ্ক ফুড খাবে, সিডেন্টারি লাইফস্টাইল লিড করবে, অ্যান্ড ইউ এক্সপেক্ট দ্যাট ইউ উইল বি ভেরি ফিট ফাইন ইন দ্য পিঙ্ক অফ ইউর হেলথ, এটা হয় না। তো তোমার লাইফস্টাইল ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন ডিটারমাইন ওয়েদার ইউ উইল লিড আ হেলদি লাইফ অর আ ডিজিজড লাইফ, রাইট? তো লাইফস্টাইল একটা ফ্যাক্টর প্লে করে। যেমন ডায়াবেটিস ইজ আ লাইফস্টাইল ডিজিজ, ডায়াবেটিস মেলিটাসের কথা বলছি, রাইট? বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস যেটা, বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস যেটা IDDM বলি, সেইটা কিন্তু এ লাইফস্টাইল ডিজিজ, রাইট? সিরোসিস অফ লিভার, ফ্যাটি লিভার, মেটাবলিক যত রকম ডিজিজ আছে, জিনস প্লে আ পার্ট, বাট ইউর ডায়েট অ্যান্ড লাইফস্টাইল অলসো প্লেজ অ্যান ইকুয়ালি ইম্পর্টেন্ট পার্ট। Last but definitely not the least in this context are the microbes. These can either help your body, we have different kind of good bacteria in our gut, or the probionts as we call them. There is a new term called probiotics nowadays, তোমরা সবাই aware এর ব্যাপারে। কিনা গুড ব্যাকটেরিয়া থাকে। গুড ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার আর গুড ব্যাড কি? গুড ব্যাকটেরিয়া মানে যে ব্যাকটেরিয়াগুলো তোমার বডির মধ্যে থাকলেও দে ডু নট হার্ম ইউ ইন এনি ওয়ে, অ্যান্ড ওরা তোমার বডির মধ্যে কিছু কনস্টিটিউয়েন্ট যেগুলো তুমি খাচ্ছ তাদের ভেঙে কিছু ইউজফুল থিংস প্রডিউস করছে। যেমন যেমন কিছু ব্যাকটেরিয়া তোমার বডিতে অল্প মাত্রায় B2 বা রাইবোফ্ল্যাভিন তৈরি করে। এই রাইবোফ্ল্যাভিন ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য হেলথ অফ ইয়োর গাট এপিথেলিয়াম, রাইট? তো এরকম কিছু গুড ব্যাকটেরিয়া আছে আমাদের, এবং এরা কি করে বাইরে থেকে কোনো ডিজিজ কজিং মাইক্রোবস, যাদেরকে আমরা জার্মস বলি, এই ডিজিজ কজিং মাইক্রোবসদের আমরা কি বলবো? জার্মস। এই জার্মসদের কি করবে? এই গুড ব্যাকটেরিয়ারা কিছুটা ইনহিবিট করবে। কি করে ইনহিবিট করবে? দে উইল নট লেট দিস জার্মস টু প্রোপাগেট, ওদের পপুলেশন ইনক্রিজ করতে দেবে না। তোমরা গাউসের এক্সক্লুশন প্রিন্সিপাল অলরেডি পড়েছো আমাদের চ্যানেলে। তো সেখানে আমি বলেছিলাম যে দুটো রিলেটেড স্পিসিস বা দুটো রিলেটেড পপুলেশন যদি এক জায়গাতে থাকে, একটাই নিশ অকুপাই করতে যায়, তখন যে কোনো একটা থাকবে আর একটা লোকালি এক্সটিংক্ট হয়ে যাবে। তো সেই গাউসের কম্পিটিটিভ এক্সক্লুশনের জন্য এই গুড ব্যাকটেরিয়ারা যেহেতু অনেক আগে থেকে ছিল অ্যান্ড ইন হিউজ নাম্বারস, এবং এই জার্মসরা ইনিশিয়ালি ওদের তুলনায় অনেক লো নাম্বারসে আসছে, তো এই জার্মসদের অনেক ক্ষেত্রেই আমাদের বডির যেটা নর্মাল যেটা গাট ফ্লোরা আছে, তারা কিন্তু এদেরকে এলিমিনেট করে দেয়। আমরা বুঝতেও পারি না, যখন করতে পারে না তখনই গন্ডগোল হয়। এটাও কিন্তু একটা টাইপ অফ ইমিউনিটি, ঠিক আছে? তো এবার ডিজিজ কত রকমের হয় আমরা একটু দেখব। দেখো, ডিজিজের অনেক ব্যাপার আছে। আমরা যদি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে তো একটা হচ্ছে জেনেটিক ডিজিজেস যেটা বললাম, একটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজেস,
আর কিছু ডিজিজ হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজেস। অ্যাকোয়ার্ড ডিজিজটা আবার কি? যে ডিজিজটা আমরা আমাদের থ্রু আউট আওয়ার লাইফ সাফার করি, অ্যাকোয়ার করি বাইরে থেকে, দোজ আর অ্যাকোয়ার্ড ডিজিজেস। এবার এই অ্যাকোয়ার্ড ডিজিজের মধ্যে অনেক ভাগ আছে, ঠিক আছে, অনেক ভাগ আছে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুটো ভাগ পাবো। একটা হচ্ছে কমিউনিকেবল, আর একটা হচ্ছে নন কমিউনিকেবল। কমিউনিকেবল ডিজিজ কি কি? যে ডিজিজ একটা লোক থেকে আর একটা লোকে স্প্রেড করে যেতে পারে, সেগুলো কমিউনিকেবল। এক্সাম্পল, ফ্লু, এনি কাইন্ড অফ ফ্লু, ঠিক আছে, সেটা বার্ড ফ্লু হোক, যাই হোক, বা তোমার কমন যেটা আমাদের যেটা ফ্লু মানে সর্দি কাশি ইত্যাদি, যেগুলো বাড়িতে একজনের হলে 3-4 জনের হয়ে যায়। নন কমিউনিকেবল কি? যে ডিজিজগুলো 1% টু আনাদার পার্সন প্রোপাগেট করতে পারে না। ফর এক্সাম্পল, জন্ডিস একজনেরই হবে, এরকম শুনবে না যে ফ্যামিলিতে একজনের জন্ডিস হচ্ছে তার থেকে বাকিদের জন্ডিস হয়ে গেল, হবে না, হয় না। ওয়ান থিং, কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবলের মধ্যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, যদি ধরো একজন ফিমেল, সে প্রেগনেন্ট, তার থেকে তার বডির ভেতর যে এমব্রিও আছে সে ডিজিজটা পেয়ে গেল, সেটাও কিন্তু কমিউনিকেবল হবে। লাইক এইডস, গট ইট? ক্যান্সার কিন্তু নন কমিউনিকেবল। এইডস অ্যান্ড ক্যান্সার নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। কমিউনিকেবলকে আমরা আরও দুটোভাবে ভাগ করতে পারি বেসড অন মোডস অফ ট্রান্সমিশন। একটা হচ্ছে কি ডাইরেক্ট ট্রান্সমিশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রান্সমিশন। ডাইরেক্ট ট্রান্সমিশন কি? ডাইরেক্ট ট্রান্সমিশন হচ্ছে যে ধরো তোমার সর্দি হয়েছে, তুমি একটা ভিড় বাসে বা ট্রেনে উঠেছো, নিয়ে হেঁচে ফেললে, তোমার ওই হাঁচির ড্রপলেটগুলো অন্যের রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে পড়বে এবং তারা অ্যাফেক্টেড হয়ে যাবে। মানে কোনো মিডল ম্যান বা কোনো ট্রান্সফারিং এজেন্সি বা এজেন্ট নেই ডিরেক্ট ট্রান্সমিশন রুটে। ইনডিরেক্ট ট্রান্সমিশন রুটে কি? মাঝখানে কোনো এজেন্ট থাকবে, লাইক এনি ইনসেক্ট ভেক্টর। ভেক্টর কারা? হোয়াট আর ভেক্টরস? ভেক্টরস হচ্ছে যে অ্যানিমালস who transmit pathogens বা disease causing germs, pathogens from a diseased person, বা ডিজিজ পার্সন কথাটা বলা ভুল, ডিজিজ পার্সনের থেকে আমরা বরং ইনফেক্টেড পার্সন বলবো। হ্যাঁ, যার মধ্যে ইনফেকশনটা আছে তাকে আমরা কি বলবো? ইনফেক্টেড পার্সন। এটা ইনফেক্টেড পার্সনের থেকে একটা হেলদি পার্সনে নিয়ে যাচ্ছে, এদের আমরা ভেক্টরস বলবো। এক্সাম্পল, মসকুইটো। এর ব্যাপারে আর তোমাদের কি বলি? মসকুইটো, হাউস ফ্লাই, ঠিক আছে, ককরোচ, রোডেন্টস মানে ইঁদুর ইত্যাদি, এরা, ঠিক আছে, এটা সবাই ভেক্টর। তো এখানে ভেক্টর আছে, তাহলে বলতেই পারছো যে এই ইনডিরেক্ট ট্রান্সমিশনে কোন কোন রোগ হয়? ম্যালেরিয়া, ঠিক আছে, ডেঙ্গু, আরও আছে ইয়েলো ফিভার এটসেট্রা, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই গেল ডিজিজের টাইপস। তো ডিজিজ এতগুলো রকমের যেমন হতে পারে, তো ডিজিজকে আটকানোর জন্য কিন্তু আমাদের বডির একটা ডেডিকেটেড সিস্টেম আছে, যার নাম হচ্ছে ইমিউন সিস্টেম, যার ব্যাপারে আমরা এখন একটু পড়াশোনা করব। তোমরা এই যে সুস্থ আছো, বা আমি এই যে সুস্থ আছি,
এবং সুস্থ থাকতে থাকতে যে অসুস্থ হয়ে যাই, আবার যে সুস্থ হয়ে উঠি, আবার অসুস্থ হই, এই যে হেলথ অ্যান্ড ডিজিজের যে একটা সাইকেল চলতেই থাকে ফ্রম বার্থ আপ টু ডেথ, এই জিনিসটা ইজ রেগুলেটেড বাই আ সিস্টেম ইন আওয়ার বডি নোন অ্যাজ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম। আর এই স্টাডি অফ ইমিউন সিস্টেমকে বলবো ইমিউনোলজি। তাহলে ইমিউনোলজি, ঠিক আছে। ফাদার অফ ইমিউনোলজিকে এডওয়ার্ড জেনার, মনে রাখবে, হ্যাঁ, এটা কিন্তু আসে। আর একটা জিনিস ছোট্ট করে মনে রাখবে যে ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়? 7th এপ্রিল অফ এভরি ইয়ার। কে শুরু করেছিল এইসব সেলিব্রেশন? WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, তো ইমিউন সিস্টেমকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তার আগে আমরা ইমিউনিটিকে দুটো ভাগে ভাগ করব। আচ্ছা চলো আগে ইমিউন সিস্টেমটারই আমরা ভাগ দেখি, তারপরে নয় ইমিউনিটির ভাগ করব। দেখো, ইমিউনিটি অ্যাকচুয়ালি অনেক রকমের হতে পারে, অনেক রকমের হতে পারে। কী রকম হতে পারে? একটা ইমিউনিটি হচ্ছে, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা অনেকেই জানো বা পজ করে একটু দেখে নেবে। ইমিউনিটি অনেক রকম হতে পারে। কী রকম? একটা হচ্ছে কি ফিজিক্যাল ব্যারিয়ার্স। ফিজিক্যাল ব্যারিয়ার্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের স্কিন। আওয়ার স্কিন ইজ দ্য ফার্স্ট লাইন অফ ইমিউনিটি, ঠিক আছে। তোমার স্কিনটা যদি না থাকতো তুমি বেঁচে থাকতেই পারতে না। ডাস্ট, মানে আরও মাইক্রোবস, হ্যান প্রত্যেকে ডাইরেক্টলি আমাদের টিস্যুর মধ্যে ঢুকে যেত, ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে গোটা বডিতে ছড়িয়ে পড়তো। এবং স্কিনের যে পিএইচ, স্কিনের যে স্লাইটলি অ্যালকালাইন পিএইচ, সেই পিএইচটা কিন্তু এই মাইক্রো অর্গানিজমসদের ঢুকে পড়লেও গ্রো করতে বা প্রোপাগেট করতে হেল্প করে না, উল্টে বাধা দেয়। এক্সেপ্ট ভাইরাসেস। ভাইরাস তোমার স্কিনের মধ্যে দিয়েও ঢুকতে পারে, কেউ আটকাতে পারবে না। নেক্সট হচ্ছে, এটা গেল ফিজিক্যাল ব্যারিয়ার। আর একটা কি? আর একটা হচ্ছে সেলুলার ব্যারিয়ার। এই সেলুলার ব্যারিয়ারটা কি? আমাদের যে সেলগুলো আছে, বিভিন্ন টাইপের সেল আছে, যেমন কি, যেমন লিউকোসাইটস আছে, এনকে সেলস আছে, ন্যাচারাল কিলার সেলস আছে, ঠিক আছে। এরা কি করে? ফ্যাগোসাইটোসিস করে ডিফারেন্ট মাইক্রোবসদের, ঠিক আছে, এদের গিলে নেয়, এনগালফ করে, ফ্যাগোসাইটোসিস করে নষ্ট করে দেয়। এ তো এরাও একটা ইমিউনিটি দেয়। আর একটা হচ্ছে কি সাইটোকাইন মিডিয়েটেড বা সাইটোকাইন ব্যারিয়ার। এটা কন্ট্রোলড বাই অ্যান্টিবডিজ, ঠিক আছে। ফর এক্সাম্পল, গামা ইন্টারফেরন বলে একটা সাইটোকাইন আছে, যারা কিনা ভাইরাল রেপ্লিকেশনকে প্রিভেন্ট করে। কি করে? প্রিভেন্টস ভাইরাল রেপ্লিকেশন। এই ভাইরাল রেপ্লিকেশন যখন এইডস করবো আমরা দেখবো এই ভাইরাল রেপ্লিকেশনটা কি। ভাইরাল রেপ্লিকেশন আর কিছুই না, একটা ভাইরাস তোমার একটা সেলের মধ্যে ঢুকে কোটি কোটি ভাইরাসে মাল্টিপ্লাই করে, সেইটাকে এই গামা ইন্টারফেরন প্রিভেন্ট করে। তো ওটা একটা সাইটোকাইন ব্যারিয়ার। তো এরকম অনেক ব্যারিয়ার্স আছে বা অনেক লেয়ার্স বা ফেজেস অফ ইমিউনিটি আছে, ঠিক আছে। তো এবার আমরা ইমিউন সিস্টেমকে ভাগ করব। ইমিউন সিস্টেমকে আমরা ভাগ করব, কিভাবে ভাগ করতে পারি? আচ্ছা, আর একটা ব্যারিয়ার আছে ফিজিক্যাল ব্যারিয়ারের সাথে, কিছু আমরা কেমিক্যাল ব্যারিয়ার্সও বলতে, যদিও এটা কোনো টার্ম নয়, আমি জাস্ট বলছি কেমিক্যাল ব্যারিয়ার্সও আছে। যেমন তোমার স্টামাকের HCl অফ স্টামাক,
এরাও কিন্তু অনেক, এত লো পিএইচেও আবার কোনো মাইক্রোব সার্ভাইভ করতে পারে না। এটাও কিন্তু একটা কেমিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়তে পারো, যদিও ওই কেমিক্যাল ব্যারিয়ারটা এটাকে তুমি ফিজিওলজিক্যাল ব্যারিয়ারও বলতে পারো, ঠিক আছে। কেমিক্যাল ব্যারিয়ার্স না বলে ইটস বেটার টু কল দেম অ্যাজ ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স, ওকে। কারণ কেমিক্যাল তো আমাদের ফিজিওলজিক্যাল কোনো সিস্টেম থেকেই আসছে, তো ইটস বেটার টু কল দেম ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স, ঠিক আছে। তো 4টে ব্যারিয়ার আমরা পেয়ে গেলাম। আসলে এইটা আমার এর পরেই লেখা উচিত ছিল, কিন্তু হোয়াটএভার, ঠিক আছে। ফিজিক্যাল ব্যারিয়ার পেলাম, যেমন স্কিন, চলো লিখে দিই, স্কিন ইজ আ ফিজিক্যাল ব্যারিয়ার। তারপরেই পাচ্ছি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, যেমন এইচ সেল অফ স্টামাক। সেলুলার ব্যারিয়ার, এই সমস্ত যে সেলসগুলো আছে কি করে ডিফারেন্ট মাইক্রোবসকে, ডিফারেন্ট প্যাথোজেন্সকে মেরে ফেলে থ্রু ফ্যাগোসাইটোসিস। আর সাইটোকাইন ব্যারিয়ার মিডিয়েটেড বাই অ্যান্টিবডিজ, যেমন একটা এক্সাম্পল দিয়ে দিলাম, গামা ইন্টারফেরনের ভাইরাল রেপ্লিকেশনকে প্রিভেন্ট করে। তো চলো আমরা ইমিউন সিস্টেমে ঢুকে পড়ি এবার। ইমিউন সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, আর একটা হচ্ছে কি সেল মিডিয়েটেড। হিউমোরালটা কি? হিউমোরাল এটা হচ্ছে আমাদের জেনারেলি রেগুলেটেড বাই বি সেলস আর প্লাজমা সেলস, ঠিক আছে। বি সেলস, প্লাজমা সেলস তো আছেই। জেনারেলি এটা কন্ট্রোলড বাই ইন ব্রড সেন্স লিম্ফোসাইটস, মনে রাখবে। লিম্ফোসাইটস মানে সেলস অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফোসাইটস, ঠিক আছে। তো জেনারেলি ধরো তোমার বডিতে কোনো একটা মাইক্রোবস ঢুকলো, একটা জার্ম ঢুকলো, জার্মটা তোমার শরীরের সেলগুলোকে ড্যামেজ করতে শুরু করলো। তখন কি হবে, এই বি সেলস কি করবে, কিছু মাইক্রোবসকে এনগালফ করবে, ডিরেক্টলি এনগালফ করবে না। ফার্স্ট লাইন অফ ডিফেন্স এই তোমার সেলুলার ব্যারিয়ারের এই যে লিউকোসাইটস আছে, এনকে সেলস আছে, মানে ডাব্লিউবিসি যারা আছে, তারা ওইগুলোকে কি করবে, মাইক্রোবসগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে আফটার এনগালফিং দেম ইন ফুড ভ্যাকিউলসের মধ্যে ফ্যাগোসাইটোসিস করবে মাইক্রোবসদের। এটা মাইক্রোব, এটা ধরো লিউকোসাইট, একে এনগালফ করে কি করলো, একটা ফুড ভ্যাকিউল তৈরি করলো। ফুড ভ্যাকিউলের ভেতর কি করবে, এটা যদি মাইক্রোব হয় এটাকে এরকম বিভিন্ন টুকরোতে ভেঙে দেবে। তো এই একটা টুকরো ওই লিউকোসাইটসগুলো প্রেজেন্ট করবে বা গিফট করবে এই বি সেলসকে। বি সেলস রেকগনাইজ করবে, কি রেকগনাইজ করবে, whether or not that microbe is a part of our body or not। মানে এটাকে আমরা বলি সেলফ নন সেলফ রেকগনিশন। অ্যাকচুয়ালি একটা মাইক্রোব সে তো প্রোটিন দিয়ে তৈরি, তো এই ডাব্লিউবিসি মানে এই লিউকোসাইটই ধরো এই বি সেলকে ওই মাইক্রোবের একটা ছোট্ট প্রোটিনিশিয়াস পার্ট প্রেজেন্ট করবে। বি সেল সেটা চিনতে পারবে through the help of MHC class 1 and class 2 proteins। MHC হচ্ছে major histocompatibility complex class 1 or major histocompatibility complex class 2 proteins, মানে কিছু রিসেপ্টার্স আছে বি সেলের সারফেসে, সেইটা দিয়ে ও রেকগনাইজ করবে যে এই প্রোটিন সিকোয়েন্সটা আমার বডির কোনো সেলের কোনো পার্ট, আমার বডির কোনো তৈরি করা প্রোটিন, নাকি ইট ইজ আ ফরেন সাবস্টেন্স। বডির কোনো কিছু তৈরি করা হলে বা বডির কোনো সেলের পার্ট হলে ওটাকে সেলফ রেকগনাইজ করে কোনো ইমিউন রিয়াকশন ও ইনিশিয়েট করবে না। বাট ওয়ান্স ইট রেকগনাইজেস ইট অ্যাজ আ নন সেলফ, তখন কি করবে, এই বি সেল উইল ট্রান্সফর্ম ইনটু প্লাজমা সেলস। আর এই প্লাজমা সেলস থেকে কি বেরোবে, অ্যান্টিবডিজ।
অ্যান্টিবডিজ। ঠিক আছে, আর কিছু বি সেল প্লাজমা সেলে কনভার্ট হবে না। ওরা কি করবে, ওরা ওই প্রোটিনের টুকরোটা নিয়ে ওই প্রোটিনের টুকরোটাকে ভাঙবে, ভেঙে কি করবে, ভেঙে ওই প্রোটিনের টুকরোটাকে নিজের সেল সারফেসে আটকে রাখবে এবং কিছু প্রোটিনকে ভেঙে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড বার করে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে রিকনফিগার করে কিছু রিসেপ্টর তৈরি করবে, রিসেপ্টর তৈরি করে সেল সারফেসে প্রেজেন্ট করবে, করে কি হবে, মেমরি বি সেলস তৈরি করবে। মেমরি বি সেলস, মেমরি কেন বলছি, এই বি সেলগুলো কোনো রকম প্লাজমা সেলে কিন্তু এই সাইকেলে ট্রান্সফর্মড হলো না, এরা কি করবে, ওয়েট করে থাকবে। সেম প্যাথোজেন যদি আবার তোমার বডিতে ঢোকে ইন দ্য নিয়ার ফিউচার, এই বি সেলগুলোর ওই যে সারফেসে যে প্রোটিন আর রিসেপ্টরগুলো আছে ওইগুলো দিয়ে কি করবে, রেকগনাইজ করবে যে আচ্ছা তুই তো এর আগেও এসেছিলিস, ওই সেম প্যাথোজেনটাকে যেই রেকগনাইজ করবে সাথে সাথেই মেমোরি বি সেল প্লাজমা সেল হয়ে যাবে, নিয়ে অ্যান্টিবডি তৈরি করে ধ্বংস করে দেবে। ঠিক আছে, ওই মাইক্রোবসটাকে কিভাবে ধ্বংস করবে বলছি, দেখো। অ্যান্টিবডি অনেক রকমের হয়। তোমার ইনফেকশান হলেই বডিতে প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে আইজিএম, তারপরেই যেটা তৈরি হবে সেটা হচ্ছে আইজিজি। ঠিক আছে, ইনফেকশনকে আমরা 28 ডে সাইকেল ধরতে পারি। ফার্স্ট 14 ডে সাইকেলে আইজিএম বেশি থাকবে, আইজিজি কম থাকবে। নেক্সট 14 ডে সাইকেলে আইজিজি বেড়ে যাবে, আইজিএম কমে যাবে। আইজিজি বেড়ে যাওয়া মানে তোমার বডিতে সাফিসিয়েন্ট পরিমাণ মেমরি বি সেলস তৈরি হয়ে গেছে, মানে তোমার একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে। এছাড়াও কিছু অ্যান্টিবডিজ আছে যেমন আইজিডি, একে পলিভ্যালেন্ট বলে, মানে এ একসাথে অনেক অ্যান্টিজেনের সাথে আটকাতে পারে, অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন কিছুই না। অ্যান্টিজেন হচ্ছে প্রত্যেক প্যাথোজেনের সেল সারফেসে কিছু প্রোটিন আছে, স্পেসিফিক কিছু প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোকে আমরা অ্যান্টিজেন বলি। ঠিক আছে, এই যে মেমরি বি সেল ওই যে প্যাথোজেনটার কিছু প্রোটিনকে নিজের সারফেসে আটকে রাখলো, ওগুলোও কিন্তু অ্যান্টিজেন। ওই অ্যান্টিজেন বন্ডিং করে ওরা বুঝতে পারে যে আচ্ছা সেম, মানে ওই জিগস পাজেলের মতো খাপে খাপ মিলে গেলে আমরা বুঝতে পারি যে আচ্ছা সেম পিস, এটা আগেও এসেছিল। ঠিক আছে, তো এই অ্যান্টিজেন। এবারে যখন বি সেল তো সবাইকে ধরতে পারবে না, বা মেমরি বি সেল তো সবাইকে ধরতে পারবে না, তো অন্যান্য যে মাইক্রোবসগুলো আছে তাদের সেল সারফেসে যে অ্যান্টিজেন আছে তাদেরকে ধরার জন্য এই অ্যান্টিবডি তৈরি হয়। এই আইজিডি পলিভ্যালেন্ট মানে অনেকগুলো ডিফারেন্ট কাইন্ড অফ মাইক্রো অর্গানিজম এবং তাদের অ্যান্টিজেনের সাথে বন্ড করতে পারে। ঠিক আছে, তাই পলিভ্যালেন্ট। আর কি আইজিই, এ কি করে, এ অ্যালার্জিক রিয়াকশন ইনিশিয়েট করে। আর কি আইজিএ, এই আইজিএ আমাদের কোথায় থাকে, টিয়ারে থাকে, চোখের জল, ঘামে থাকে, সোয়েট, আর কোথায় থাকে, কোলস্ট্রামে থাকে। মাদার্স মিল্ক মানে কোনো মহিলা জন্ম দেওয়ার পরে তার যে ব্রেস্ট মিল্ক আসে, প্রথম কয়েক দিনের যে ব্রেস্ট মিল্কটা সেটা গাঢ় হলুদ রঙের হয়, সেটাকে কোলস্ট্রাম বলে। গাঢ় হলুদ রং হওয়ার কারণ হচ্ছে ইট ইজ রিচ ইন আইজিএ অ্যান্ড ক্যারোটিনস অ্যান্ড বিটা ক্যারোটিনস উইচ আর অ্যান্টিঅক্সিডেন্টস। এগুলো কি করে, আমাদের বাচ্চাকে প্রথম থেকেই একটা ইমিউনিটি দেয়। ঠিক আছে, ইমিউনিটি দেয়। আচ্ছা, তো এই গেল অ্যান্টিবডিজ। এবার অ্যান্টিবডিজ ইন জেনারেল দেখতে কেমন দেখো। ইন জেনারেল একটা অ্যান্টিবডিকে আমি এরকম একটা ওয়াই শেপড মলিকিউলে আঁকতে পারি।
এই যে পার্টটা আঁকলাম, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে হেভি চেইন। এটাকে আমরা বলতে পারি হেভি চেন। আর এটাকে আমরা বললাম হেভি চেন এইচসি। আর একটা আছে এইখানটা কিন্তু ডাইসালফাইড লিঙ্কেজ আছে, ঠিক আছে, ডাইসালফাইড লিঙ্কেজ আছে। আর কি আছে এখানেও ডাইসালফাইড লিঙ্কেজে কি আছে, আর একটা রিজিয়ন আছে যেটাকে আমরা বলবো যে লাইট চেন। কি বলবো, লাইট চেন। এটা হচ্ছে লাইট চেন এলসি, এটা হচ্ছে কি লাইট চেন এলসি। এবার কয়েকটা রিজিয়ন আছে, ঠিক আছে। এই যে ডটেড যে রিজিয়নটা আমি আঁকলাম, এই ডটেড রিজিয়নটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়নস ভিআর। আর নন ডটেড যে রিজিয়ন্সগুলো আছে, এই রিজিয়ন্সগুলো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন সিআর। মানেটা কি, মানেটা কিছুই না। দেখো এখানে আমি ওই কাঁকড়ার দাঁড়ার মতো কয়েকটা স্ট্রাকচার এনেছি। এই স্ট্রাকচারগুলো দিয়েই এরা ডিফারেন্ট অ্যান্টিজেনকে ক্যাপচার করে। এই স্ট্রাকচারগুলোর নাম হচ্ছে প্যারাটোপস। ভ্যারিয়েবল কেন, কারণ এক একটা মাইক্রোবের এক এক রকমের অ্যান্টিজেন থাকে। ঠিক অ্যান্টিজেন না, ধরো এটা একটা অ্যান্টিজেন, এটা ধরো একটা অ্যান্টিজেন, এর এই জায়গাটা, এই রিজিয়নটা একটা প্যারাটোপে আটকায়। তো একটা অ্যান্টিজেনের যে রিজিয়নটা একটা অ্যান্টিবডির সাথে আটকায় তাকে আমরা বলবো এপিটোপ, এবার দেখো এক একটা এপিটোপ এক এক রকমের হয়, তাই এই প্যারাটোপিক রিজিয়নটাকে ভ্যারিয়েবল রিজিয়ন রাখা হয়। তার কারণ এটা কি ইনডিউসড ফিট মেথডের মতো কাজ করে। এপিটোপের শেপ যেরকম ঠিক সেই রকমভাবে প্যারাটোপের শেপটা বদলে যাবে সাথে সাথে, যাতে কিনা 100% বন্ডিং হয়, 100% যাতে বাইন্ড করতে পারে, গ্রাস্প করতে পারে, ধরতে পারে। তাই এটাকে ভ্যারিয়েবল রিজিয়ন বলে, কারণ ইন রেসপন্স টু এপিটোপ এই রিজিয়নটার মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়। বাট এই যে কনস্ট্যান্ট রিজিয়নটা, এই কনস্ট্যান্ট রিজিয়নের মলিকুলার স্ট্রাকচার কখনোই চেঞ্জ হয় না। এই ভ্যারিয়েবল রিজিয়নের লাইট চেনটাকে বলবো আমরা ভিএল রিজিয়ন, আর কনস্ট্যান্ট রিজিয়নের হেভি চেনটাকে বলবো কনস্ট্যান্ট হেভি রিজিয়ন, ঠিক আছে, সিএইচ রিজিয়ন। এই গেল আমাদের একটা ইন জেনারেল অ্যান্টিবডির স্ট্রাকচার, ঠিক আছে। এই যে এখানটা হেভি চেন আছে, এটা হচ্ছে হেভি চেন কনস্ট্যান্ট রিজিয়ন, এটা হচ্ছে ভ্যারিয়েবল লাইট চেন রিজিয়ন। এরকমভাবে ডিফারেন্ট আমরা রিজিয়নে ভাগ করতে পারি অ্যান্টিবডিকে। ওকে, আচ্ছা, তাহলে এসো সেল মিডিয়েটে কি কি হতে পারে। সেল মিডিয়েটেড যে ইমিউনিটিটা আছে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই যে অ্যান্টিবডিগুলো এরা অ্যাকচুয়ালি কি করে, কি কাজ করে। দেখো ধরো আইজিজি বা আইজিএম বা আইজিডি, এই তিন ভদ্রলোকের কথা ধরো, আইজিএম, আইজিজি, আইজিডি, এরা কি করে, এরা যেটা করে সেটা হচ্ছে যে ওই যে একটা অ্যান্টিজেনের এপিটোপটাকে ক্যাপচার করলো, ঠিক আছে, সেই অ্যান্টিজেনিক এপিটোপটাকে নিয়ে গেল, কার কাছে নিয়ে যাবে, ন্যাচারাল কিলার সেলদের কাছে নিয়ে যাবে বা টি সাইটোটক্সিক সেলের কাছে নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে যাওয়ার ফলে কি হবে, ওই টি সাইটোটক্সিক সেলগুলো এদের রেসপন্সে অ্যাক্টিভ হবে, প্রলিফারেট করবে, ডিফারেন্ট কাইন্ড অফ এনজাইমস, ডিফারেন্ট কাইন্ড অফ সাইটোকাইন্স রিলিজ করবে। আইদার নিজে রিলিজ করবে না, কিন্তু ওই সেলগুলো মানে সব নিজে রিলিজ করবে না, কিছু সাইটোকাইন, কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো ওই মাইক্রোবসদের মারবে তারা কিছুটা নিজেই রিলিজ করে। আর অনেক সময় কি হয়, অন্য সেল টাইপসের গায়ে আটকে গিয়ে তাদের অ্যাক্টিভেট করে ইনডাইরেক্টলি রিলিজ করায়।
করিয়ে কি করায়, ওই মাইক্রোবসদের মেরে দেয়। মাইক্রোবসগুলো ওই সাবস্টেন্সদের প্রেজেন্স সহ্য করতে পারে না, দে ডাই অফ অর দে ক্যানট রেপ্লিকেট। তাদের পপুলেশন বাড়বে না, এবং ধীরে 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 পপুলেশন না বাড়ার ফলে আমাদের বডির মধ্যে অলরেডি যে গুড ব্যাকটেরিয়াগুলোর কথা বললাম, তারা ওদেরকে ওই কম্পিটিটিভলি এক্সক্লুড করে দেবে ফ্রম আওয়ার সিস্টেম। তো এই যে সেকেন্ড ফেজ অফ দ্য ইমিউন রেসপন্স, এইটাকে করে সেল মিডিয়েটেড ইমিউনিটি করে। এর মধ্যে অনেক পার্ট আছে। কি কি পার্ট আছে? ফার্স্ট হচ্ছে টি সাইটোটক্সিক সেল বা টিসি সেল। এরা কি করে, এরা ওই যে বললাম অ্যাক্টিভেটেড হয় থ্রু দ্য মানে হেল্প অফ অ্যান্টিবডিজ, অ্যাক্টিভেটেড হয়ে পারফোরিন বলে একটা সাবস্টেন্স রিলিজ করে। পারফোরিন কি করে, পারফোরিন যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো ধরো প্রোটোজোয়া, ওদের কি করে, ওদের সেল মেমব্রেনটাকে ফুটো ফুটো করে দেয়, ছিদ্র করে দেয় অনেকগুলো, যার ফলে ওদের সেলুলার কন্টেন্ট বাইরে বেরিয়ে আসে এবং দে ডাই অফ। প্লাজমোলাইসিস ইনিশিয়েট করে এই পারফোরিন। আর একটা কি আছে, টি হেল্পার সেল, টিএইচ সেলস। এরা কি করে, এরা লিম্ফোকাইন রিলিজ করে। লিম্ফোকাইন, এই লিম্ফোকাইন রিলিজ করার ফলে কি হয়, লিম্ফোকাইন বি সেলকে, মেমোরি বি সেলকে হেল্প করে টু ট্রান্সফর্ম ইন্টু প্লাজমা সেলস অ্যান্ড রিলিজ মোর অ্যান্ড মোর অ্যান্টিবডিজ। তো টি হেল্পার সেল। আর একটা আছে কি, টি সাপ্রেসার সেল। এরা কি করে, এরা কি করে, প্রিভেন্টস অটো ইমিউন রেসপন্স। অটো ইমিউন রেসপন্স, এটা আবার কি? ওই যে সেলফ নন সেলফ রেকগনিশনের গল্পটা মনে আছে তো? এই বি সেল যেটা করে, এই বি সেলগুলো ধরো ভুল করে তোমার বডির একটা টিস্যু ড্যামেজড হয়ে গেছে, ভেতরে ইন্টারনালি ড্যামেজড হয়ে গেছে, সেই টিস্যু ফ্র্যাগমেন্টটাকে লিম্ফোসাইট ক্যাপচার করলো, ভাঙলো, টুকরো টুকরো করলো, নিয়ে সে একটা টুকরো বি সেলকে প্রেজেন্ট করলো। বি সেল সেই প্রেজেন্টটা নিয়ে মানে আসলে এত গিফট পায়। তো এই যে বিয়ে বাড়ির সিজনে তোমরা আছো, হ্যাঁ, দেখবে এই এখন মানে যাদের বিয়ে হচ্ছে বা তোমাদের বাড়িতে যাদের দেখবে যদি বিয়ের অনুষ্ঠান হয়, দেখতে পাবে গিফটের মধ্যে 3টে আইটেম কমন। একটা হচ্ছে ট্রলি ব্যাগ, একটা হচ্ছে ডিনার সেট, একটা হচ্ছে বিছানার চাদর, হ্যাঁ, আর একটা হচ্ছে প্রেশার কুকার। এই 4টে জিনিস তুমি পাবেই। প্রেশার কুকার এখন অনেক কমে গেছে, কিন্তু ওই ডিনার সেট, ট্রলি ব্যাগ আর বিছানার চাদর, এটা মানে আমাদের আগের জেনারেশন পেয়েছে, আমাদের জেনারেশন পাবে, তোমরাও ভবিষ্যতে পাবে, তারপরেও দেখবে তোমরাও দিচ্ছ। তো কি হয়, যারা বিয়ে করছে তারা যখন গিফটগুলো খুলতে বসে, কিছুটা আনন্দে কিছুটা বিরক্তে। প্রথমে আনন্দ হয় কারণ র্যাপারে আছে তো, তারপরে যখন দেখে লটকে লট বিছানার চাদর, লটকে লট ট্রলি ব্যাগ, মানে অত ট্রলি ব্যাগ মানে নিয়ে একটা মানুষের পক্ষে এক জীবনে বেড়াতে যাওয়া সম্ভব না। হ্যাঁ, মানে সেই বিগ বাজারে যে ট্রলি ব্যাগগুলো বিক্রি হয় না, ওরকম গ্যালারি দিতে পারে। হ্যাঁ, লটকে লট ডিনার সেট, মানে গোটা পাড়াকে খাওয়ানো যাবে এরকম ডিনার সেট হয়ে গেছে। তখন তার রাগ হবে, বিরক্তি হবে। তখন ছোট পিসি দিয়েছে না বড় জেঠু দিয়েছে না মেজো মামা দিয়েছে, তখন আর মাথায় থাকবে না। তখন ধুর কে কোনটা দিয়েছে। তারপর তুমি যখন তাদের জিজ্ঞেস করবে যে আচ্ছা দাদা বা বৌদি আপনাদের এই যে দিয়েছে বা তোমাদের দিয়েছে, এটা কে দিয়েছে গো, দেখবে বেশ রেগে গিয়ে বলবে কে দিয়েছে জানি না, দিয়েছে দিয়েছে। তো বি সেল এত গিফট পায় ওর মাথা খারাপ হয়ে যেতে পারে। যদিও বি সেলের মাথা খারাপ হওয়াটা কিন্তু রেগুলেটেড বাই জিনস, জেনেটিক কারণে হতে পারে। হ্যাঁ, তো ধরো মাথা খারাপ হয়ে গেছে, তো ও সেলফটাকে নন সেলফ বলে দাগিয়ে দিল, মার্ক করে দিল, আর তারপরে এরকম একটা বিশাল বড় ইমিউন রেসপন্স জেনারেট হলো। আলটিমেটলি এই ইমিউন রেসপন্সটা কার এগেনস্টে কাজ করবে? তোমার নিজের বডির এগেনস্টেই তো কাজ করবে। তোমার নিজের বডিতে ওই টাইপের যতগুলো সেল আছে, ওই টাইপের যতগুলো টিস্যু আছে, তাদেরকে অ্যাটাক করবে। সো ইয়োর বডি ইজ কিলিং ইয়োর ওন বডি, মানে ইয়োর ইমিউন সিস্টেম ইজ মানে ফাইটিং আ সিভিল ওয়ার আগেনস্ট ইয়োর ওন বডি। তো তার ফলে ইউ উইল গেট ভেরি ভেরি সিক। দ্যাট ইজ অটো ইমিউনিটি। এই অটো ইমিউনিটি যাতে না হয় সেটা এনশিওর করে টি সাপ্রেসার সেল। কারণ কি, এরা কিছু ইমিউনো সাপ্রেসেন্ট
রিলিজ করে বডিতে, যেটা কিনা আমাদের ইমিউন সিস্টেমকে হাইপার অ্যাক্টিভ হতে দেয় না। টি সাপ্রেসার সেল যদি সংখ্যায় কম তৈরি হয় তোমার বডিতে, তখন কিন্তু খুব চাপে পড়ে যাবে, অটো ইমিউন প্রিডিসপোজিশন হয়ে গেল তোমাদের মধ্যে, এবং ইউ আর সাসেপ্টেবল টু অ্যান অটো ইমিউন অ্যাটাক ফ্রম ইউর ওন বডি। যেমন সিস্টেমিক এসএলই যেটাকে বলে, সিস্টেমিক লুপাস এরাইথিম্যাটোসাস, হ্যাঁ, সিস্টেমিক লুপাস এরাইথিম্যাটোসাস, এসএলই, দিস ইজ অ্যান অটো ইমিউন কন্ডিশন, যখন যেটা কিনা তোমার নিজের ইমিউন সিস্টেম তোমার কিছু এই যে মিউকাস মেমব্রেন আছে তোমার বডির, গাট লাইনিং আছে, এপিথেলিয়াল টিস্যুকে বা এবং ডিফারেন্ট যে কানেকটিভ টিস্যুগুলো আছে তাদেরকে অ্যাটাক করে কিল করবে। এবং ব্লাড ইজ অ্যানাদার কানেকটিভ টিস্যু, তো ব্লাডকে অ্যাটাক করে আরবিসিকে কিল করবে, ডাব্লিউবিসি নিজেদের একে অপরকে খেতে শুরু করে দেবে, ডেঞ্জারাস অবস্থা। ইউর বডি উইল কিল ইউ ফ্রম দ্য ইনসাইড, এটাকে প্রিভেন্ট করে। এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল আছে, ঠিক আছে। এরাও কি করে, এই যে প্লাজমা সেলস আছে, এই প্লাজমা সেল ডিফারেন্ট সাইটোকাইন রিলিজ করে, বা ধরো এই যে আইজিই, এই আইজিই কি করে, আইজিই নিজে মাস্ট সেলদের অ্যাটাক করে, মানে অ্যাটাক করে মানে মাস্ট সেলের গায়ে আটকে যায়, মাস্ট সেলের গায়ে আটকে যায়। মাস্ট সেল কি করে, মাস্ট সেল হিস্টামিন আর সেরোটোনিন বলে দুটো সাইটোকাইন রিলিজ করে। এই হিস্টামিন আর সেরোটোনিন কি করে, এই এনকে সেলকে অ্যাক্টিভ করে, যার ফলে এনকে সেল আমাদের বডিতে কোনো প্যাথোজেন ঢুকলে তাদেরকে ফ্যাগোসাইটোসিস করে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই হিস্টামিন আর সেরোটোনিন যদি অতিরিক্ত বেড়ে যায় বডিতে, এবং ওভার অ্যাক্টিভেশন অফ এনকে সেলস যদি হয়ে যায়, তখনই তোমার বডিতে যে কন্ডিশনটা হয়, মানে এই দুটোর লেভেল যদি বেড়ে যায় এবং এনকে সেল যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, মানে বেশি সংখ্যক এনকে সেল যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন কী হয়, তোমার বডিতে অ্যালার্জি হয়। মেন কালপ্রিট হচ্ছে হিস্টামিন, অ্যালার্জি হয়। দেখবে তোমাদের অনেকের অনেক রকমের অ্যালার্জি আছে, কারুর ডাস্ট অ্যালার্জি আছে, মানে ডাস্ট পার্টিকেলকে তোমার বডি এমন চূড়ান্ত শত্রুভাবে, এমন চূড়ান্ত নন সেলফভাবে, যে আইজিই মাস্ট সেলকে দিয়ে অতিরিক্ত হিস্টামিন সেরোটোনিন বার করায়, ঠিক আছে। মানে ডাস্ট ট্রিগার করে এক্সেস হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন রিলিজ, যার ফলে অ্যালার্জি হয়, হাঁচি হয়, মুখ চোখ লাল হয়ে যায়। অনেকের দেখবে চিংড়িতে হয়, বেগুনে হয়, ডিমে হয়, অনেক রকমের অ্যালার্জি হয়। কারণ কি, এই ফুড স্টাফের মধ্যে যে প্রোটিনসগুলো আছে, সেই প্রোটিনসগুলো, কিছু কিছু প্রোটিন ফর সাম রিজন তোমার বডিকে একটা চূড়ান্ত নন সেলফ রেকগনিশন মোডে নিয়ে যায়, যার ফলে কী হয়, অতিরিক্ত আইজিই তৈরি হয়। অতিরিক্ত আইজিই তৈরি হওয়ার ফলে অতিরিক্ত পরিমাণে হিস্টামিন রিলিজ হয় এই মাস্ট সেলগুলো থেকে, যার ফলে অ্যালার্জি হয়, গাল খাল ফুলে যায়, হ্যান ত্যান হয়, গলা ফোলায়, র্যাশ বেরোয়, ইত্যাদি হয়। তো অ্যালার্জিকে সাপ্রেস করার জন্য কিছু ওষুধ আছে, যেমন অলডে, অ্যালেগ্রা ইত্যাদি ওষুধ আছে। তো এই ওষুধগুলো যে ক্লাসে পড়ে, সেই ক্লাসটা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিনস। হোয়াট ডাজ দিজ অ্যান্টিহিস্টামিনস ডু? এরা কিছুই করে না, এরা এই হিস্টামিনের লেভেলকে কি করে, কমিয়ে দেয়, বা হিস্টামিনের রিলিজটাকে টেম্পোরারিলি স্টপ করে দেয়। কিন্তু যেমন অল ডে খেলে তোমার সাথে সাথে হয়ে যায়, কারণ কি, অল ডে সাথে সাথে হিস্টামিনের রিলিজ স্টপ করিয়ে দেয়, কোথায়, মাস্ট সেল থেকে, বা হিস্টামিনকে ডিস্ট্রয় করে দেয়। এরকমও কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে এই অ্যান্টাহিস্টামিন গ্রুপ অফ মেডিসিনসের মধ্যে। তো যার ফলে হিস্টামিন কমে গেলেই তোমার কী হবে, এনকে সেলদের হাইপার অ্যাক্টিভেশনটাও কমে যাবে, অনেক কম সংখ্যক এনকে সেল অ্যাক্টিভ হবে, কারণ এদের অ্যাক্টিভেশনটা আবার পার্মানেন্ট নয়, টেম্পোরারি, ঠিক আছে। তো হিস্টামিনের অ্যামাউন্ট কমে গেলে এরাও ঝিমিয়ে পড়ে আস্তে আস্তে, এদেরও অ্যাক্টিভেশন বন্ধ হয়ে গিয়ে এরা নন অ্যাক্টিভেটেড বা ন্যাসেন্ট স্টেজে ফিরে যায়, ঠিক আছে। ফিরে যাওয়ার ফলে কি হবে, তোমার অ্যালার্জির যে সিমটমসগুলো বডিতে, সেটাও সাবসাইড করবে। তো এটা হচ্ছে অ্যালার্জি। তো এই হচ্ছে তোমার টোটাল ইমিউনিটির গল্প। এছাড়াও আরও কিছু ইমিউন রেসপন্স আছে, মানে টাইপ অফ ইমিউন সিস্টেম আছে। যেমন ধরো অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর মানে প্যাসিভ ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি, এই সমস্ত আছে। ইনহেরেন্ট ইমিউনিটি আছে আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে।
Okay, let me write down here. ইমিউন সিস্টেম না ইটসেলফ ইমিউনিটিকেই ওই ফিজিক্যাল ব্যারিয়ার হ্যানতেন যেগুলো বললাম তার সাথেও ইমিউন আবার সিস্টেম লিখছি ধর এই ইমিউনিটিকেই আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা কি ইনহেরেন্ট মানে যেটা তুমি জন্ম থেকেই তুমি নিয়ে এসছো, ওই যে জেনেটিক ফ্যাক্টরস যেটা বলেছিলাম একদম প্রথমে, জন্ম থেকেই তুমি এগুলো নিয়ে এসছো, এই ইমিউনিটিটা তোমার মধ্যে আছে, ইনহেরেন্ট, এটা জিন রেগুলেটেড ইমিউনিটি। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, যেটা তুমি তোমার জীবনে যত বড় হবে, যত এগোবে, ধীরে ধীরে তুমি অর্জন করবে, অ্যাকোয়ার করবে। এই অ্যাকোয়ার্ডের মধ্যে আবার দুটো ভাগ হয়, একটা হচ্ছে অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড বা অ্যাক্টিভ ইমিউনিটি, আর একটা হচ্ছে প্যাসিভলি অ্যাকোয়ার্ড বা প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড মানে কি, ধরো তোমার রোগ হলো, প্রচণ্ড অসুস্থ হলে, আবার সুস্থ হয়ে গেলে, এবং তোমার বডিতে মেমোরি বি সেল তৈরি হয়ে গেল, দ্যাট ইজ অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। মেমোরি বি সেল তৈরি হওয়া। রাইট? কোনো ভ্যাকসিন দেওয়া, সেটাও কিন্তু ভ্যাকসিন অ্যাকচুয়ালি কী করে, ভ্যাকসিন কিছুই না, ধরো পোলিও ভ্যাকসিন বা ধরো টাইফয়েড ভ্যাকসিন, যে কোনো হতে পারে, বিসিজি ধরো, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিং, যেটা ওই টিউবারকুলোসিস ইত্যাদির এগেনস্টে দেয়, বা ধরো ডিপিটি, ঠিক আছে, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস, তিনটের এগেনস্টে যে ভ্যাকসিন আছে, এই সে সমস্ত ভ্যাকসিনগুলো আছে, এরা কি করে, এই ভ্যাকসিনের মধ্যে অ্যাটেনুয়েটেড মাইক্রো অর্গানিজমস থাকে। অ্যাটেনুয়েটেড মানে জীবিত, বাট দে হ্যাভ লস্ট দেয়ার এবিলিটি টু ইনফেক্ট। এই এবিলিটি টু ইনফেক্টকে বলা হয় ভিরুলেন্স। ঠিক আছে, ভিরুলেন্স বলা হয়, এবিলিটি টু ইনফেক্টকে বলা হয় ভিরুলেন্স। যার ভিরুলেন্স যত বেশি, মানে যে মাইক্রো অর্গানিজমের ক্লাসের ভিরুলেন্স যত বেশি, তারা তত ডেডলি। আর একটা মাইক্রোব তোমার বডিতে ঢোকার পরে কিছু সময় নেয় রোগটাকে সৃষ্টি করতে। ওই যে রেস্টিং ফেজ, সেটাকে বলা হয়, যে টাইমটা অ্যাকচুয়ালি তোমার বডিতে কোনো রোগ তৈরি করছে না, তাকে ইনকিউবেশন পিরিয়ড বলছে। ইনকিউবেশন পিরিয়ডের পরেই তোমার বডিতে কিছু ডিসকমফর্ট, ডিফিকাল্টিস ওরা তৈরি করবে, এবং এই ডিসকমফর্ট বা ডিফিকাল্টি তোমার বডির কিছু চেঞ্জেসের মাধ্যমে তুমি বুঝতে পারবে, যেমন রানিং নোজ, যেমন সোয়েলিং অফ থ্রোট, যেমন স্টামাক পেন ইত্যাদি। এইগুলোকে বলতে পারি সিমটমস। আই হোপ এই টার্মগুলো ক্লিয়ার। তো আইদার হিট কিল করে দেওয়া হয়, বা আইদার কিছু এমন কেমিক্যালি ট্রিট করা হয় যে এই প্যাথোজেনগুলো জাস্ট বেঁচে থাকে, বাট এরা ইনফেক্ট আর করতে পারবে না। তো সেই মাইক্রোবসদের নিয়ে ভ্যাকসিন তৈরি হয়, সেটা তোমার বডিতে দেওয়া হলো, তো তোমার বডিতে সেই সেম লিম্ফোসাইটরা ক্যাপচার করবে সেই মাইক্রোবটাকে, ভাঙবে, ভেঙে সেই মাইক্রোবের একটা প্রোটিনিশিয়াস পার্ট নিয়ে যাবে বি সেলকে, সেখান থেকে আবার মেমোরি সেল তৈরি হবে, প্লাজমা সেল তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, মেমোরি সেল তৈরি হবে, আলটিমেটলি তোমার বডিতে একটা ইমিউনিটি তৈরি হয়ে গেল। ঠিক আছে, তার ফলে কী হবে, যখন অ্যাকচুয়ালি ভিরুলেন্ট মাইক্রোবের সেই স্ট্রেনটা বা ক্লাসটা তোমাকে অ্যাটাক করবে, তখন তো অলরেডি তোমার মধ্যে ইমিউনিটি আছে, মেমোরি বি সেল আছে, তো তারা সাথে সাথে প্লাজমা সেলে রূপান্তরিত হয়ে যাবে। তারপরে তো ফার্দার যেটা বললাম পুরো ইমিউন রেসপন্স পাথওয়েটা, সেটা ফলো হবে এইভাবে। আর প্যাসিভলি অ্যাকোয়ার্ড কি, ওই যে আইজিএ,
আইজিএ থ্রু মাদার্স মিল্ক যেটা পাচ্ছ, থ্রু মাদার্স মিল্ক বা ব্রেস্ট মিল্ক থেকে যেটা তোমরা পাচ্ছ, সেটা কি প্যাসিভলি, কোনো মেমোরি সেল তৈরি হলো না, কিছুই তৈরি হলো না, রেডিমেড কিছু অ্যান্টিবডি তোমার মধ্যে ঢুকে গেল। যেমন থ্রু প্ল্যাসেন্টা, থ্রু প্ল্যাসেন্টা আইজিজি কি করে, মাদার টু ফিটাস যায়, মাদার টু ফিটাস যায়। এটাও একটা প্যাসিভ ইমিউনিটি। তার কারণ কি, ডিরেক্ট দেখো কিছু অ্যান্টিবডি একটা এক্সটার্নাল সোর্স থেকে তোমার বডিতে ঢুকে যাচ্ছে। অনেক সময় কি হয়, অ্যান্টিবডি ককটেল বা অ্যান্টিবডি ইনফেকশন তোমার বডিতে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে, অ্যান্টিবডি ইনজেক্ট করা হয় বাইরে থেকে ইমিডিয়েট রিলিফ বা ইমিডিয়েট রেসপন্সের জন্য, সেটাও কিন্তু প্যাসিভলি অ্যাকোয়ার্ড। তো এইগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির দুটো ভাগ।